স্বৈরাচার শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত গত তিনটি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের তেমন অংশগ্রহণ না দেখা গেলেও এবার আসন্ন ত্রয়োদশ নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে অংশ নিতে যাচ্ছেন বিদেশিরা। সর্বশেষ 2008 সালের রেকর্ড 593 জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসেন। এর 17 বছর পর এবারই প্রথম নির্বাচন পর্যবেক্ষণে দেশে আসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় প্রতিনিধি দল। এর বাইরে যুক্তরাষ্ট্রের IRI এবং কমনওয়েলথ সহ আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা নির্বাচন আসার কথা থাকলেও জাতিসংঘ বলছে তাদের কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই। তবে এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জাতিসংঘকে চিঠি দিয়ে ত্রয়োদশ নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানালেও সম্প্রতি সংস্থাটির মহাসচিবের মুখপাত্র বলেছেন, নির্বাচনের কারিগরি সহায়তা তারা প্রায় দিয়ে থাকে, কাজেই এবারও বাংলাদেশে তা দেয়া হচ্ছে কি না সেই বিষয়ে খোঁজ নেবেন তিনি। এসব নিয়ে নানা আলোচনার মধ্যে এখন সবচেয়ে বেশি যে আলোচনা ঝড় তুলেছে তা হলো রাজনীতি আর রাজনীতিকদের হাতে নেই। বাংলাদেশের ইতিহাসে গত 12টি নির্বাচন বিশ্লেষণ করে দেখা গেছে 1973 সালের প্রথম নির্বাচনে 18% ব্যবসায়ী সংসদে প্রতিনিধিত্ব করলেও ক্রমান্বয়ে তা বেড়ে 2024 সালের নির্বাচনে এসে দাঁড়ায় 67%। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এই হার কিছুটা কম হলেও এবারও রাজনৈতিক দলগুলোকে ব্যবসায়ীদের বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে এবার বৈধ প্রার্থীদের মধ্যে 44% ব্যবসায়ী আর রাজনীতি একমাত্র পেশা এমন প্রার্থী মাত্র 26%। ক্রমেই রাজনীতিকদের হাত থেকে হাতছাড়া হওয়ার কারণ কি? রাষ্ট্রের নীতি নির্ধারণ ক্ষমতা ব্যবসায়ীদের দখলে গেলে তার পরিণতি বা কেমন হবে? এসব নিয়ে রাজকাহনের আজকের আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, শুরুটা করতে চাই ইইউ এর পর্যবেক্ষক দল নিয়ে। নির্বাচন মানেই আসলে পর্যবেক্ষক দল আসবে, কিন্তু দীর্ঘদিন আমরা আসলে এটি দেখেছি যে বিদেশি পর্যবেক্ষকরা বাংলাদেশে আসতেন না। সেটির পেছনে নানান রকম কারণ ছিল, আইন শৃঙ্খলাজনিত কারণ ছিল, রাজনীতিতে সবাই আসলে অংশগ্রহণ করছেন কিনা সেই নির্বাচনে সেটাও একটি কারণ ছিল। প্রায় 17 বছর পর আরেকটি নির্বাচন আমরা দেখতে যাচ্ছি, যে নির্বাচনে প্রায় বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষকরা আসতে যাচ্ছেন। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। না, আমাদের নির্বাচন তো আমাদের যদি বলেন এই মুহূর্তের অন্যতম প্রধান কাজ 12 তারিখে একটা গ্রহণযোগ্য, ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক। এখন এই গ্রহণযোগ্যতার অনেক ধরনের মাপকাঠি আছে। তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে বাইরের দেশগুলো বা অন্যরাও তারা কিভাবে দেখছে, এবং তারা কিন্তু অনেকটা নির্ভর করে যারা পর্যবেক্ষক নির্বাচনে থাকেন তারা কোন ধরনের রিপোর্ট করছেন সেগুলো। তা আমরা অতীত দিনে তো দেখেছি এই রিপোর্টগুলো অনেক সময় বায়াসড রিপোর্টও হয়, কারণ কারা আসছে, তাদের দৃষ্টিভঙ্গিটা কি, তারা চায় কি, তারা নিরপেক্ষ কিনা, আমি দল নিরপেক্ষই মিন করছি, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো এইবারের আমরা যে প্রেক্ষিতে এবারের নির্বাচনের জায়গায় আমরা যাচ্ছি, অবশ্যই পর্যবেক্ষক তো জরুরি। সুতরাং সেক্ষেত্রে যারা পর্যবেক্ষক আসতে চাইছেন এটাকে আমরা ইতিবাচক দেখছি, কিন্তু ইতিমধ্যে দুটি ঘটনা অন্তত পক্ষে সামনে এসেছে, সে বিষয়টা আমি মনে করি পরিষ্কার করা দরকার। না হলে পর্যবেক্ষক নিয়েও যদি প্রশ্ন ওঠে তাহলে তো সংকট। সে দুটি কি? একটি হচ্ছে জাতিসংঘ পর্যবেক্ষক কেন পাঠাচ্ছেন না, কারণ জাতিসংঘ তো নানা ধরনের কথাবার্তা বলে, সুতরাং তাদের একটা পর্যবেক্ষক টিম থাকলে সেটা অনেকের জন্য বা সব মিলায় ভালোই হতো। আচ্ছা, না থাকলেই যে একেবারেই শেষ ক্ষতি হয়ে যাচ্ছে আমি সেটা মিন করতে চাইনি, কিন্তু যেহেতু আলোচনাটা আসছে সেই জন্য আমি কথাটা তুললাম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ইতিমধ্যে আসছে, যে পর্যবেক্ষক এটা যিনি আসবেন তিনি কি নিজের ইচ্ছে আসছেন, না আমরা আমাদের যে কোনোভাবে হোক আসো, আমি সব কিছু তোমাকে সহায়তা করব, থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছু, তাহলে কিন্তু নিরপেক্ষতা ভঙ্গের জায়গাটা থাকে। ইতিমধ্যে যতটুকু আমাদের সামনে এই আলোচনাগুলো এসেছে তাতে আমরা দেখলাম যে আমাদের নির্বাচন কমিশন এই ধরনের অফারও নাকি অনেককে করেছে। তো ইতিমধ্যেই আপনি দেখবেন যে অনেকগুলো সংস্থা
টিআইবি সহ তারা এটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে। তা আমি মনে করি যে এ ব্যাপারে আমাদের নির্বাচন আবার বিদেশি কমিশনকে পর্যবেক্ষকরা থাকলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আসলে প্রশ্ন তোলার সুযোগ কম থাকে, এমনটাও তো অনেক বিশ্লেষকরা মনে করেন। আমি সেটা কি আসছি, আপনি সহজভাবে আমি যে দেখছেন? কথাটা বলছি যে প্রথমে বিশেষজ্ঞ যারা পর্যবেক্ষক আসছেন, তাহলে যারা আসবেন তারা প্রকৃতপক্ষে পর্যবেক্ষণ করবেন এবং দলনিরপেক্ষ অবস্থান থেকেই করবেন, এটাই তো। ইতিমধ্যে যে প্রশ্নটা উঠেছে এটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে। সেইটা যদি না করে তাহলে এই প্রথমে এই প্রশ্ন দিয়ে শুরু হলেই নানা ধরনের সংকট থাকবে। আর যেটা আমি দিয়ে শুরু করেছিলাম ওইটা দিয়েই পার্ট শেষ করতে পারি, যে অনেক সময় ওই যে বললাম যে তারাই যদি নিজেরাই ম্যানিপুলেটেড রিপোর্ট দেন, যেটা আমরা দেখেছি এর আগের নির্বাচন, যে নির্বাচন মোটেই আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্য না, তারা যদি দেন, আমার মনে হয় যে ব্যাপারে কিন্তু উত্তর সবাই জানে ওইটা গ্রহণযোগ্য হয় নাই। সুতরাং কেউ যদি এ ধরনের এসে কোনো ম্যানিপুলেটিং রিপোর্ট দেওয়ার চেষ্টা করেন কোনো কারণেই, তাহলে সেটা হয়তো সাময়িক, হয়তো কেউ কেউ এটাকে নিয়ে কিছু করতে পারবেন, কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। মূল গ্রহণযোগ্যের মাপকাঠি হবে আমাদের দেশের মানুষ এটাকে গ্রহণ করছে কিনা, সেটাকেই বিবেচনা করতে হবে। আমি বরঞ্চ 30 সেকেন্ডে একটা অন্য পয়েন্ট বলতে পারি, যে এই যে আমরা যে পর্যবেক্ষকের কথা বলছি, আমাদের দেশের বিভিন্ন সমাজের মানুষ আছে, তরুণ সমাজ মানে আন্দোলনকারী যারা 2-4 জন দল করছে, আমি তাদের মেন করছি না, তাদের হাতে হাতে মোবাইল। এখন কেন আমরা বলছি না যে আমাদের এই নির্বাচন এগুলো অযোগ্য, এইগুলো আচরণবিধি লঙ্ঘন, এই কাজ, যে যেখানে আসো তারা তাদের এই পর্যবেক্ষণগুলো এখন থেকেই তুলে দেওয়া, নির্বাচন কমিশন তার একটা বিশেষ সেল, সেইটা এই ক্ষেত্রে আবার ম্যানিপুলেটেড হওয়ার সুযোগ আছে আমরা জেনেই আমি বলছি, সেইটা যাতে ক্রস চেক করে জিনিসটা দেখতে পারে। সুতরাং এক ধরনের বড় সুযোগ থাকে কিনা সেটাও তো একটি প্রশ্ন। এই জায়গাটা অবজারভেশনটাও যদি আমরা এইভাবে নিতে পারি, সেটাও বোধহয় একটা বিবেচনা করা যেতে পারে। রেন হোসেন প্রিন্স যেটি বলছিলেন যে আসলে বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বাংলাদেশে আসলে যারা আছেন তারা আসলে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে পারেন। বিদেশি পর্যবেক্ষকরা যখন আসলে তাদের যে রিপোর্টগুলো সেগুলো জানায়, সে তারপরে আসলে নির্বাচন কতখানি গ্রহণযোগ্য হয়েছে বা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আমরা এক ধরনের রূপরেখা দেখতে পাই। এবারে নির্বাচনকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করবার কথা বলেছেন ইতিমধ্যে, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। এই বিদেশি পর্যবেক্ষক যারা আসছেন, কিংবা আমি যদি বলি 17 বছর পরে এবার প্রথম নির্বাচন পর্যবেক্ষণ ইউরোপীয় ইউনিয়নের একটি বড় প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, কেমন প্রভাব ফেলতে যাচ্ছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে কখনো কি এমন হয়েছে যে পর্যবেক্ষকরা একটা নেতিবাচক রিপোর্ট দিয়েছেন, তার ভিত্তিতে নির্বাচন বাতিল হয়েছে বা পুনর্নির্বাচন হয়েছে? এ ধরনের ঘটনা তো আমার জানা মতে ঘটে নাই। সুতরাং সুতরাং এই পর্যবেক্ষণের একটা গুরুত্ব আছে। প্রথমত আমরা যেটা মনে করি যে একটা খেলা, কোন খেলাটা মানুষ দেখার জন্য দর্শক বেশি আসে? ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা দেখার জন্য সবাই আসে। বা ক্রিকেটে যদি আমরা দেখি, অস্ট্রেলিয়া ভারত বা পাকিস্তানের খেলা দেখার জন্য সবাই আসে, কিন্তু অস্ট্রেলিয়া পাপুয়া নিউগিনির খেলা দেখার জন্য কিন্তু দর্শক বেশি আসেন না, যেটা আমাদের গত 3টা ইলেকশনে কেউ সেভাবে আসেন নাই। এবারে যেটা আসছেন, সকলেরই একটা আশা আকাঙ্ক্ষা যে এবারের নির্বাচনটা একটু ব্যতিক্রম হবে এবং ওই ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতাও হবে এবং নিরপেক্ষতার বিষয়টাও কনসার্ন আছে, সেটারও একটা ব্যাপার আছে। আবার এখানে আমি একটু যুক্ত করি আপনার সাথে মঞ্জুর রহমান মঞ্জু, তারা ইউ পর্যবেক্ষক প্রতিনিধি দলের সাথে আসলে নানানভাবে রাজনৈতিক দলগুলো তো বৈঠক করছেন। আপনি নিশ্চয়ই জানেন আজকে এনসিপির নেতার বৈঠক হয়েছে এবং আপনারা এখন জোটবদ্ধভাবে নির্বাচন করবেন সেই সিদ্ধান্ত নিয়েছেন। নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে। আসলে কি তাই জামায়াত জোট এগিয়ে আছে নির্বাচন প্রস্তুতিতে? প্রথম কথা হচ্ছে জোট হচ্ছে কি না, বা এটা কি একটা সমঝোতা না এটা জোট, এই বিষয়টা এখনও পরিষ্কার না। একটা জোট হলে তো জোটের একটা নাম থাকে, জোটের একটা লিডারশিপের একটা মানে ক্রমান্বয় থাকে বা একটা নির্দিষ্টকরণ থাকে, বা জোটের রাজনৈতিক লক্ষ্য কি এটা নির্ধারণ করা হয়ে থাকে। এখনও কিন্তু ওই ধরনের কোনো স্পষ্ট নির্ধারণটা হয় নাই। এটা হয়তো নানা কারণ থাকতে পারে কেন হয় নাই। যদি সেটা সুন্দরভাবে করা যায়, যদি সুন্দরভাবে সেই জিনিসটা তুলে ধরা যায়, আমরা কেন বিএনপি জোটের চাইতে জামাতের জোটকে বা বিএনপির জোট, আসলে কি বিএনপির কোনো জোট আছে? আমি তো দেখছি না বিএনপি কোনো জোট করেছে। আর জামাত কি কোনো জোট করেছে? সেটাও পরিষ্কার না। জোটের নাম কি? আমরা যেমন গতবার নাম শুনেছি যে আপনার জাতীয় জোট, গতবার যেটা হয়েছিল 18 দলীয় জোট, 2018 সালে যেটা হয়েছিল যে জাতীয় ঐক্য ফ্রন্ট, ঠিক আছে। এর আগে আমরা দেখেছি 4 দলীয় জোট, 20 দলীয় জোট, নানাভাবে হয়েছে। তো এই জোটের এখন পর্যন্ত আমি মনে করি বিএনপি বা জামাতের যে কথাটা শোনা যাচ্ছে, এভাবে কোনো সুস্পষ্ট জোটের রূপরেখা আমরা এখনো পাইনি। যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে আসন সমঝোতার জায়গাটা। তো যদি সেটা পূর্ণাঙ্গভাবে আসে তখন সেই ফ্লোটা উঠবে, আমি যেটা মনে করি। আমি মনে করি এটা
স্পষ্টভাবে বোঝা যাবে যে 20 তারিখের পরে বা 21-22 তারিখের পরে এটা তাহলে ইতিমধ্যে সুনির্দিষ্ট আসলে বোঝা যাবে। নিজেদেরকে জোট ভেবে যখন নাহিদ ইসলাম এই কথাটি বলেছেন, তখন সেই জোটে যেহেতু আপনারাও আছেন, সেই দায়িত্ব আপনাদের কাঁধেও খানিকটা বর্তায়। না, তা তো বর্তায়। আমি তো নিশ্চয়ই দায়িত্ব কাঁধে নিয়েই তো বলছি। আমি স্পষ্ট করে বলছি যে এখনো সে ধরনের কোনো তো জোটের আপনারা যারা তাহলে একসাথে নির্বাচন করবেন, আজকের এই সাক্ষাতে এনসিপি নেতা এটিও বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের এখনো পর্যন্ত আত্মবিশ্বাস নেই। আপনাদেরও কি তাহলে নেই? না, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেক কথা আছে। আমি পরশুদিনও আমার নির্বাচনী এলাকায় আমি আমার প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী বিএনপির, ওনার সাথে আমি দেখাও করেছি এবং সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন, সেখানে জিজ্ঞেস করেছিল। আমি বলেছি যে এখানে যদি প্রধান প্রতিদ্বন্দ্বীরা আমরা যদি নিশ্চিত করতে পারি যে আমরা কেউ ভোটে প্রভাব বিস্তার করব না, তাহলে আমি মনে করি যে লেভেল প্লেইং ফিল্ডটা করা সম্ভব। কিন্তু আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেখানে সেটা কি বিএনপির দোষ আছে কি নাই সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা দেখছি বিএনপির নেতাদের প্রতি আলাদা ধরনের প্রোটোকল, আলাদা ধরনের গুরুত্ব, আলাদা ধরনের এক ধরনের মর্যাদার বিষয়টা আসছে। সেটা আমি মনে করি নির্বাচনী আচরণবিধি বা নির্বাচনের কাঙ্ক্ষিত না এই জায়গাগুলো। নাজিমুদ্দিন আলম, ঠিক এই জায়গাটিতেই আমি আপনার কাছে আসতে চাইছিলাম। বিদেশি পর্যবেক্ষকরা আসছেন, সেটি বাংলাদেশের নির্বাচনে একটি বড় প্রভাব ফেলতে যাচ্ছে, সেটি খুবই স্বাভাবিক এবং সেটি আসলে নির্বাচন ঘিরে নানান রকমের সমীকরণ আমরা চিন্তা করে থাকি। কিন্তু এই যে পর্যবেক্ষকরা আসছেন বা প্রতিনিধি দলগুলোর সাথে যখন রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়, তখন নানানভাবে আসলে অভিযোগের কথাও আমরা শুনতে পাই। ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের কথা আপনি শুনেছেন, মঞ্জু ভাই সেটিও বলছিলেন। এনসিপি নেতাও সেটি বলেছেন যে একটি বিশেষ দলকে সুবিধা করে দিতে সিগন্যালিং করা হচ্ছে কি, এবং সেই দলটি নিঃসন্দেহে বিএনপিকেই তারা হয়তো ইঙ্গিত করেছেন। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক আমাদের 90-এর ছাত্রনেতা রবিন হাসান প্রিন্স ভাই এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং যারা আমাদের আলোচনা শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে এই নির্বাচনটা একটা ক্রেডিবল ইলেকশন হওয়া দরকার, যেটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, এদেশের জনগণের প্রত্যাশা, একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন। কারণ আওয়ামী লীগ আমাদের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। গোটা দেশবাসীর প্রত্যাশা একটাই, যে একটা গণতান্ত্রিক একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য আমাদের যারা রাজনৈতিক দল, তাদের একটা সহনশীল মনোভাব থাকতে হবে, তাদেরও সেভাবে মন মানসিকতা থাকতে হবে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেন এগিয়ে যাই। পাশাপাশি সবচেয়ে বড় দায়িত্ব হলো সরকারের ঘোষণা, সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন। ঐতিহাসিক নির্বাচনটাই আমরা প্রত্যাশা করি। এখন এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে হলে গভর্নমেন্টের মেশিনারিজগুলো যে আছে, সেই মেশিনারিজগুলি খুব অ্যাক্টিভ হতে হবে। যেমন মনে করেন সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। অতীতে আমরা দেখেছি এই আওয়ামী লীগের পিরিয়ড ছাড়া, আওয়ামী লীগ তো আপনার সেনাবাহিনী বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, সব দল কানা ছিল, ফলে একতরফা নির্বাচন হয়েছে। আমরা আশা করব এখন যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য আপনার সেনাবাহিনী যদি ইচ্ছা করে, সদিচ্ছা প্রকাশ করে, আমার দৃঢ় বিশ্বাস একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়, একটা হেলদি অ্যাটমসফিয়ার তৈরি করা খুবই সম্ভব। যেটা মনে করেন অস্ত্রগুলো যে লুট হয়েছে, সে অস্ত্রগুলো উদ্ধার করা, এগুলো সদিচ্ছা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। এগুলো সেনাবাহিনীর কাছে মেশিনারিজ আছে, সেগুলো উদ্ধার করবে। যেখানে যেখানে মাস্তানগুলো আছে, প্রত্যেকটা জেলা উপজেলায় এবং থানা পর্যায়ে কে কে মাস্তানি করে, যে পার্টির হোক, মাস্তান, চাঁদাবাজ, এই সন্ত্রাসীগুলো, এগুলিকে ধরে ফেলবে, এগুলির ব্যাপারে অ্যাকশন নেবে। যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, তখন একটা নির্বাচন কমিশন এ ব্যাপারে সিরিয়াস হতে হবে। নির্বাচন কমিশন, সরকার, আইন প্রকারী সংস্থা, অ্যাট দি সেম টাইম আমাদের রাজনৈতিক দল দেখবেন কোনো সন্ত্রাসী যদি ধরা পড়ে, কোনো রাজনৈতিক দল তাকে মুক্তি চাইবে না। আমরা চাই একটা বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই এবং এই নির্বাচনটাকে ক্রেডিবল করার জন্য আপনার যেটা মঞ্জু ভাই বলেছেন যে পর্যবেক্ষকরা যদি আইসা বলে যে না নির্বাচন সুষ্ঠু হয় নাই, নির্বাচন কিন্তু বাতিল হবে না। তবে তারা যে আসছে এটা কিন্তু ইতিবাচক দিক, যে অ্যাটলিস্ট তারা যদি দেখে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই কমেন্টটা যদি করে, এই মন্তব্যটা যদি করে যান, তাহলে একটা ক্রেডিবল ইলেকশন আন্তর্জাতিকভাবে
স্বীকৃত হবে এবং সবাই জি, কিন্তু গ্রহণযোগ্য নাজিমুদ্দিন আলম নির্বাচন যখন হবে। আপনি এই কথা বলছেন যে নির্বাচনটাকে সুষ্ঠু করতে সবচেয়ে বড় দায়িত্ব আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেই সময় আবার যে পর্যবেক্ষকরা আসছেন তাদের প্রতিনিধিদের সাথে যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো বসছে, বৈঠকে বসছে, তারা বেশিরভাগ অভিযোগের তীর ছুটছে বিএনপির দিকে। ও বিএনপি এটিকে আসলে কিভাবে দেখতে চায়? বিএনপির দিকে অভিযোগ কেন আসবে? বিএনপি তো একটা সুষ্ঠু নির্বাচন চায়। বিএনপি একটা বড় রাজনৈতিক না, দল আপনাদেরকে সুবিধা করে দিতে সিগন্যালিং করা হচ্ছে আপনারা এই সরকারের সব সুবিধা একাই ভোগ না, করছেন। এটা ঠিক বলা ঠিক হবে না। কারণ আপনি জানেন যে একটা কালচার আছে এখানে, এই দেশের যে যারা আমলারা যারা আছে, তারা একটু চিন্তা করে যে, মানে সবাই হয়তো চিন্তা করে যে এভরিবডি স্যালুট টু দ্য রাইজিং সান। সবাই মানে চিন্তা করে যে একটা নর্মালি আপনি ধরে রাখে যে বিএনপি বড় পার্টি, হয়তো সামনে হয়তো ক্ষমতা আসতে পারে, তো ক্ষমতা আসতে পারে, সুতরাং অনেক প্রশাসন যদি একটু যদি হেলে পড়ে, সেটা কি বিএনপির দোষ? এটা তো বিএনপির দোষ আপনি দিতে পারবেন না। তো বিএনপি তো বলে না যে আমাদের পক্ষে হেলে পড়েন। আমরা জনগণের ভোটে বিশ্বাস করি। বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। আপনি লক্ষ্য করেন যে বিএনপি এত নির্যাতিত, এতবারে আন্দোলন সংগ্রাম করেছে এবং একটা বৃহত্তম রাজনৈতিক দল। আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো এখন মাঠে নাই। আমরা তো এখন আমাদের প্রতিপক্ষ কাছাকাছি কেউ তো নাই। তো যাই হোক, সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে, নির্বাচন করার অধিকার আছে। আমরা চাই সবাই মিলে নির্বাচন করব, একটা হেলদি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার তৈরি হবে, একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি হবে, এবং সেই পরিবেশে এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে যাকে খুশি তাকে ভোট দিবে, এবং সেই ভোটের রায় যেটা আসবে, যারা জিতবে তারাই সরকার গঠন করবে। এই প্রক্রিয়াটা তো চালু হতে হবে। 17 বছর তো এই প্রক্রিয়াটা ছিল না। এবং এই 17 বছর আসলে যেভাবে আমরা রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে বাইরে চলে যেতে দেখেছি, সেটিও আমাদের জন্য কিন্তু ভীষণভাবে এক ধরনের অ্যালার্মিং জায়গা। আপনারা তিনজন আমাদের সাথে আজকে যারা আছেন, আপনারা তিনজন একেবারে ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, বিশ্ববিদ্যালয় জীবনে আপনারা নির্বাচন করেছেন। সেই জায়গাটি থেকে এখন এসে যদি আমি বলি, নির্বাচন আসলে ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে কিনা, এবং সবচাইতে বেশি যেটি আমরা বলছিলাম 1973 সালের পর 2024-এর নির্বাচন সব কিছুকে ছাপিয়ে গেছে। 67% প্রার্থী ছিলেন যারা ব্যবসায়ী ছিলেন, এবারে নির্বাচনে এসে 44% রাজনীতিবিদ ব্যবসায়ী। এই জায়গায় আলোচনায় আমি একটু আসতে চাই। একটি বিরতির সময় হচ্ছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। রুহিন হোসেন প্রিন্স, যে জায়গাটিতে আমরা আলোচনা শুরু করতে চেয়েছিলাম সেটি হচ্ছে ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে রাজনীতিতে। 1973 সালের নির্বাচনে যেখানে 18% ব্যবসায়ী সংসদে প্রতিনিধিত্ব করেছেন, সেখানে সেটি 2024 সালে এসে 67% দাঁড়ায়, এবং এবারের হলফনামার দিকে তাকালে সেটি 44% ব্যবসায়ীরা রাজনীতি করছেন। রাজনীতিবিদ যারা শুধু রাজনীতিকেই পেশা হিসেবে দেখেছেন, রাজনীতিকে ভালোবেসেছেন, দেশকে ভালোবেসেছেন, তাদের থেকে দূরে সরে গিয়ে ব্যবসায়ীদেরকে এগিয়ে নিয়ে আসার মধ্যেও আপনি কোনো কারণ খুঁজে পান কি? না, এটা প্রথমে একটু ছোট ব্যাখ্যা করতে হবে। আপনি যেটা বললেন, একটা শেষ কথাটা আগেই বলে নিই, নাহলে পরে সময় পাবো কিনা জানি না, যে আপনি পুরো রাজনীতিটাই তো এই টাকার খেলা এবং অন্যদের উপরে এমনভাবে দাঁড়িয়ে আছে, আপনি টাকা ছাড়া অন্যগুলো ভাবতে পারবেন না এখন। যার জন্যেই এই ব্যবসায়ীদের বা যাদের টাকা আছে, আমি শব্দটা এইভাবেই বলতে চাই, তাদের প্রাধান্য আপনি দেখছেন। এইবার আসি, এইটা তো আমাদের যদি আন্তরিক চাওয়া হয়, আমি যদি শব্দটা খুব সচেতনভাবে ইউজ করলাম, কারণ যারা এই কথা বলি আমরা, যারা বলছে, আমি এটার খুবই ঘোরতর সমর্থক হয়েই বলছি যে তাইলে তো কারা করবে? রাজনীতিবিদরা তো। এখন এই রাজনীতিবিদ মানে কি সবই কি হোল টাইমার হয়ে করবে? আমার মনে হয় এটা মনে রেখেন, আমরা তো এই হোল টাইমের কনসেপ্টের পক্ষের লোক। তারপরও একটু আসি, কিন্তু আমি বলছি যে তারপরও সেটা আপনি আশা করাটা যথাযথ না। এটা আসলে রাজনীতি একমাত্র পেশা, এমন প্রার্থী মাত্র 26 জন। আমি আসছি, সেইটার একটা সমস্যা আছে। সমস্যা কেন আমি ঠিক জানি না, যে যারা এটা দিয়েছে আপনি কিসের ভিত্তিতে দিল, কিসের ভিত্তিতে দিল বলছি। আপনি যখন ধরেন আপনার পাসপোর্ট বা আপনার আইডি করেছেন, তখন কি রাজনীতি লেখা আছে? আমরা সাক্ষী একটা বলি, আমাদের পার্টির আগের জেনারেল সেক্রেটারি যিনি ছিলেন, যিনি প্রয়াত হয়েছেন, তিনি সৈয়দ আবু জাফর আহমেদ নামটা বলি, তিনি প্রথমে লিখেছিল তার পেশা রাজনীতি, আইডি কার্ডই তাকে দেয় নাই, কি বলে পাসপোর্ট তাকে দেয় নাই। পরে আপনি জানেন সে পাসপোর্ট কীভাবে আদায় করতে হয়েছে? তিনি মামলা করে আদায় করেছে। তাই আমি বলছি বাংলাদেশে এই প্রবলেম আছে, কিন্তু সেইটা থাকা দরকার বলে মনে করি। এটা একটা। তাহলে এখন দেখার ব্যাপার, কিন্তু আপনি এটাকে দেখবেন কিভাবে? যেমন ধরেন আমাদের মনোনয়ন প্রক্রিয়ায় আমরা 27 সালে একবার ঠিক করেছিলাম যে যাকে মনোনয়ন দিচ্ছি তিনি ওই দলে সক্রিয়ভাবে রাজনীতি করেন কিনা। আপনি দেখেন এইবার মনোনয়ন প্রক্রিয়াগুলো বাতিল করা হয়েছে। আপনি ওই দিনই দলে যোগ দিয়েছে, আপনি তাকে ওই মার্কা দিয়ে দিলেন।
সুতরাং আমার টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে একটা সংকটপূর্ণ প্রক্রিয়া, সেটা বিবেচনা রাখতে হবে। আপনি এটি মনে করেন যে রাজনীতি এবং ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের যোগসূত্র গঠন করা হচ্ছে এবং সেটা আসলে সুবিধাও নিচ্ছেন কেউ না, কেউ? এটা ওই যোগসূত্র না, যেটা হয়েছে এবার আমি প্রথমে এইগুলো কিছু মানে বললাম যে এই সংকটগুলো আছে, যদি এটা বড় আলোচনা অল্প আলোচনা এগুলো আবার একটু অপব্যাখ্যা হয়। আপনার ওই কথার উত্তরে শেষে এটা বলি, হয়েছে কি জানেন, এক সময় দেখবেন যে রাজনীতি কি বলে ব্যবসায়ীরা হয়তো রাজনীতিবিদদেরকে সহায়তা করতো, কিন্তু ব্যবসায়ীরা যখন দেখলো যে ওই সহায়তা করে লাভটা কি, আমি তো এই দায়িত্ব পালন করতে পারি, কারণ রাজনীতি তো আর রাজনীতির কাছে থাকলো না। আপনি পার্লামেন্ট মেম্বারের কাজ তো আর পার্লামেন্ট মেম্বারের কাছে রাখছেন না। আপনি পার্লামেন্ট মেম্বারের কাজ জমিদারিত্ব হবে না, থোক বরাদ্দ হবে না, শুল্কমুক্ত গাড়ি হবে না, মানে এই যে সুযোগ সুবিধাগুলো হবে না, সে পার্লামেন্টে আইন প্রণয়নের কাজ করবে, জনকল্যাণমূলক কাজ করবে, যেটা আমাদের সংবিধানে আছে। আর স্থানীয় উন্নয়নের কাজ স্থানীয় যে আমাদের পরিষদগুলো আছে তারা করবে। যদি রাজনীতিকে এরকম একটা জায়গায় যদি নিয়ে আসতে পারতাম আমরা, তাহলে দেখতেন এই যে ব্যবসায়ীরা এখন রাজনীতিতে এসে এমপি হতে চায়, কারণ সে তো এটাকে লাভজনক ব্যবসা মনে করেই বলে হয়, কিন্তু সে যদি দেখতো এটা তার লাভজনক ব্যবসা না, তখন কিন্তু তার আসতো না। তাহলে আমি বলছি পুরো সিস্টেমটাকেই পাল্টায় ফেলতে হবে, তাহলে আপনি দেখবেন রাজনীতিবিদদেরই প্রাধান্য থাকবে পার্লামেন্ট এবং এই সমস্ত জায়গায় রাজনীতির প্রধান কাজে ব্যবসায়ীদের প্রাধান্য। ব্যবসায়ীরা কোনো না কোনো ভাবে রাজনীতিকেও তাদের নিজেদের এক ধরনের ব্যবসা হিসেবে দেখছেন বা নিজেদের আসলে স্বার্থের জন্যই ব্যবহার করছেন। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে যেটি বলতে চাই, যে প্রশ্নটা করে আসলে শুরু করতে চাই, এবি পার্টি একটি দল যেই দলে একজন প্রার্থীও নেই যার একমাত্র পেশা রাজনীতি, একজন প্রার্থীও পাওয়া গেল না যিনি আসলে মনে প্রাণে রাজনীতিটা করেন। না, এটা খুবই ভালো প্রশ্ন। প্রথম কথা, যেমন আমি নিজেও তো লেখার সময় আমি লিখেছি আমি ব্যবসায়ী, ঠিক আছে। আমি রাজনীতি লিখতে গেলে যেটা সমস্যা, যেটা আমাদের দেশের রাজনীতিটাকে পেশা হিসাবে বলার বা প্রেস করার, ওই যেটা প্র্যাকটিক্যাল প্রবলেমটা প্রিন্স ভাই বলেছেন। যেমন আমি আপনাকে প্রশ্ন করি, আমির খসরু মাহমুদ চৌধুরী উনি কি ব্যবসায়ী না রাজনীতিবিদ? বা আপনি যদি ধরেন যে মাহমুদ রহমান মান্না বা জামাতের আমিরের কথাই ধরেন, জামাতের আমির উনি কিন্তু পেশা হিসেবে লিখেছেন চিকিৎসক, ঠিক আছে। তাইলে কিন্তু দেখেন এই যে আমরা কিন্তু রাজনীতিবিদ, আমরা 35 বছর 40 বছর এক একজন পলিটিক্স করেছি, কেউ আরও বেশি করেছে, প্রিন্স ভাইরা, আলম ভাইরা, কিন্তু আমরা লেখার সময় ওই যে পেশাটা যেটা লিখি গতানুগতিকভাবে, কারণ আমার পেট চলে কীভাবে, আমার সংসার চলে কীভাবে, ঠিক আছে। বাংলাদেশে দুটো দল আছে যারা পলিটিশিয়ানদেরকে তার দল থেকে ভাতা দেয়। একটা হচ্ছে কমিউনিস্ট পার্টি সিপিবি, আর একটা হচ্ছে জামাত ইসলামী, আরও থাকতে পারে আমার জানাশোনা, আরও ইসলামিক দল থাকতে পারে বা আরও বামপন্থী দল থাকতে পারে। কারণ তারা ওই ধরনের স্যাক্রিফাইস করে এক ধরনের মোটিভেশন দেয় যে আপনি আর কোনো কাজ করতে পারবেন না, আপনি শুধু পলিটিক্স করবেন, পার্টি আপনাকে দেখবে, আপনাকে চালাবে। এটার আবার খুবই নেগেটিভ ইম্প্যাক্ট আছে, কারণ আপনি তো শুধু বেতন দিয়ে আপনি চলেন না, আপনার নানা অকেশন আছে, আপনাকে নানা ধরনের প্রোগ্রাম থাকতে হয়, আপনার ছেলের পড়াশোনার ব্যাপার থাকে। এখন আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব কি আবার পার্টি নেবে? আবার আপনার মেয়েকে আপনি বিয়ে দিচ্ছেন, একটা অনুষ্ঠান করছেন, সেই দায়িত্ব কি পার্টি নেবে? এগুলো নিয়ে আমি যতটুকু জানি সিপিবি বা জামাত ঘরানার দলগুলোর মধ্যে কিন্তু ইন্টারনাল এক ধরনের হেমোরেজ আছে। কিন্তু মুজিবুর রহমান মঞ্জু, ব্যবসায়ীরা যদি বিপুল সংখ্যা সংসদে যাচ্ছেন, সেখানে যদি ইতিবাচকভাবে তারা যেতেন, সেখানে হয়তো সমালোচনার জায়গাটা কম থাকতো। কিন্তু সমস্যাটা তো তখনই হচ্ছে যখন ব্যবসায়ীরা সুবিধা নিচ্ছেন, সরকারের খুব কাছাকাছি যাচ্ছেন, নিজেদের মতন করে নীতি পরিবর্তন করছেন। এটা একটা ক্রাইসিস, ন্যাশনাল ক্রাইসিস। এটাকে আপনি সলিউশনের জায়গায় এভাবে শুধু সমালোচনা করে বা আলোচনা করলে হবে না। প্রথম কথা হচ্ছে এই ডাটাটা কারেক্ট না, আপনি যে ডাটাটা উল্লেখ করেছেন, যে এখানে ব্যবসায়ী বলা হচ্ছে তাদেরকে যিনি পেশা হিসাবে ব্যবসা লিখেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা ফুল পলিটিশিয়ান, আমরা যারা আমাদের রাজনীতিটাই আমাদের মুখ্য পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এই কাগজের মধ্যে দিয়ে আসছে না। এটা যদি আলাদা করে সার্ভে করা যেত, আলাদা করে আসতো। যেমন আলম ভাইয়ের মূল পরিচয় কি? পলিটিশিয়ান, কিন্তু ওনার তো সংসার চলে কোনো না কোনো আয়, ব্যবসা বা চাকরি বা কনসালটেন্সি কোনো না কোনোভাবে। দেখেন আমি কিন্তু আমার আয়ের মধ্যে যখন আমার এই টকশোর আয়টা দেখিয়েছি, সেটা নিয়ে কিন্তু প্রচুর নিউজ হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে। এখন এটাকে আমি যেখান থেকে যেই সম্মানীটা পাচ্ছি, সেটা যত পরিমাণই হোক, সেটা তো আমার একটা মান্থলি আয়। আমি একজন পলিটিশিয়ান হিসাবেই তো আপনারা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, আমরা তো এখানে রাজনৈতিক বিশ্লেষক বা আদার্স অন্য কোনো পরিচয় না। তো এখানে যেটা দাঁড়াচ্ছে, এটা একটা সংকট। দ্বিতীয় যেটা আপনি বলেছেন, আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে ব্যবসায়ীরা রাজনীতির দিকে ঝুঁকছে, ঠিক আছে। অথবা আপনি উল্টাটাই বলতে পারেন যে রাজনীতির ক্ষমতাটা এমনভাবে কেন্দ্রীভূত হয়, তখন দেখা যায় যে ব্যবসায়ী না হলে আপনি ইলেকশনে জিততে পারবেন না। আমি তো এরকমও শুনেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টি প্রার্থীকে ডেকে জিজ্ঞেস করে আপনি কত খরচ করতে পারবেন,
ঠিক আছে? তো উনি যদি খরচ করতে নাই পারেন উনি কিভাবে করবেন? আমাদের পলিটিক্যাল সিস্টেমটা তো এভাবে করা, সেই জন্য এটাকে শুধু আপনার এই ব্যবসায়ীরা রাজনীতিতে চলে আসছেন, রাজনীতিটা ব্যবসায়ীর হাতে জিম্মি হয়ে যাচ্ছে, শুধু এই আলোচনা দিয়ে সমাপ্ত করলে হবে না। আমাদের আলোচনাটা করতে হবে এই জায়গায়, ব্যবসায়ীর কি রাজনীতি করার অধিকার নাই? হ্যাঁ, না, আমি নিশ্চয়ই এই আছে। ধরনের ব্যবসায়ীর আমিও শুরুতেই আপনাকে সেটি বলছিলাম, কিন্তু সেটি যদি আসলে তারা সঠিকভাবে, তারা ইতিবাচকভাবে যদি আসতেন সেখানে তো সমস্যা ছিল হ্যাঁ, না, কিন্তু এখানে তারা এখানে ক্ষমতার কাছাকাছি এখানে থাকবার নেগেটিভ জন্য দিক যেটা, সেটা হচ্ছে ইলেকশনের আগে এই যে দল বদলের পদ্ধতিটা বন্ধ করে দেওয়া উচিত। ইলেকশনের আগে হঠাৎ করে দলে যোগ দিয়ে ব্যবসায়ীরা আরেকজনের কনস্টিটিউয়েন্সিতে যাই ইলেকশন করবে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। নাজিমুদ্দিন আলম, এই জায়গাটাতে আপনার কাছে আসি। গেল 16 বছরে আসলে ব্যবসায়ী যারা নির্বাচন করেছেন তাদের যে ভূমিকা দেখেছি সেটি আসলে হয়তো জাতীয় দীর্ঘদিন মনে রাখবে, কিভাবে আসলে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে ব্যবসায়ীরা নানানভাবে আলোচনা করেছেন। শেষ দিনের আগের দিন পর্যন্তও কিন্তু আমরা দেখলাম তারা আসলে সবাই এক হয়েছিলেন। স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলবার সাহস কিন্তু সেই সময় আমরা কোনো ব্যবসায়ীকে দেখিনি। এখন এই সময় এসে এই অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে আমরা সেটি পারবো কিনা? বিএনপিতে সবচেয়ে বেশি ব্যবসায়ী প্রার্থী 194 জন, বিএনপি আসলে এই ধারাটা পরিবর্তন করতে পারবে? ধন্যবাদ আপনাকে। আসলে ব্যবসা, যেমন আমি যে 6 বার নির্বাচন করেছি, আমার প্রফেশনে কিন্তু আমি ব্যবসা দেখিয়েছি, কিন্তু সবাই জানে আমি রাজনীতিবিদ। আমি মঞ্জু ভাইয়ের সাথে অনেকটা একমত যে ব্যবসা করাটা তো অন্যায় না। আর আপনি কি প্রশ্ন করবেন যে আপনি যদি রাজনীতিবিদ হন, আপনার প্রফেশনটা কি ব্যবসা যদি না থাকে আপনি পলিটিক্স কীভাবে করবেন? আপনি খরচ করবেন কোত্থেকে? আপনার ফ্যামিলি কীভাবে চালাবেন? ব্যবসা তো করতে হবে। আর নবীজিও তো ব্যবসা করছে, নবীজি রাজনীতিও করছে, ব্যবসাও করছে। ব্যবসা করা তো খারাপ কিছু না। আপনি যে কোনো প্রফেশনে থেকে আপনি রাজনীতি করতে পারেন। রাজনীতিটা হলো জনগণের কল্যাণের জন্য। আপনার ভিতরে প্রশ্নটা আসলে সেই জায়গাটাতে আসছে না নাজিমুদ্দিন আলম, যে ব্যবসায়ীদেরকে যখন আসলে টাকার যে কথাটি বলছিলেন আমাদেরকে মুজিবুর রহমান মঞ্জু, যে টাকার কাছে আসলে রাজনীতি কেমন, রাজনীতিবিদরা যারা মনে করেন কিছু ব্যবসায়ী আছে যারা আপনার ধরেন ঋণ খেলাপি, তারা তো আবার অনেকে বয়কট হয়ে যায়, তো নির্বাচন থেকে আউট হয়ে যায়। কিন্তু যারা দেশের সম্পদের অনেক টাকা, ব্যাংক থেকে টাকা নিয়ে কিছু মাফিয়া ব্যবসায়ী আছে, এই সমস্ত ব্যবসায়ীরা তখন আবার আইসা গভর্নমেন্টের সাথে তারা গভর্নমেন্টকে টিকায় রাখার জন্য তাদের চামচামি করে, যেটা আমরা গত ইসে দেখেছি। কিছু চিহ্নিত ব্যবসায়ী যারা বিভিন্নভাবে লোনের টাকা দেয় না, দেশের জনগণের টাকা ব্যাংকে রাখে, সেই ব্যাংকের টাকা তসরুপ করে। এই সমস্ত কিছু বিতর্কিত ব্যবসায়ী আছে, এগুলিকে আপনি বলতে পারেন যে পলিউটেড বিজনেসম্যান। যারা এদেরকে অনেকে প্রশ্রয় দেয়, এগুলিতে প্রশ্রয় দেওয়া উচিত না এবং তাদেরকে পলিটিক্সে আসা উচিত না। তারা আবার এমপি হওয়ার জন্য একটা সাইনবোর্ড লাগিয়ে তারা আবার নিজেদেরকে রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করে। তো এগুলো দুঃখজনক। কিন্তু ব্যবসা করাটা কিন্তু অনেক ব্যবসা হিসাবে প্রফেশন থাকতেই পারে। ব্যবসা ছাড়া চলবে কীভাবে? এখন ব্যবসায়ীরা ইলেকশন করতে পারবে, আইনজীবীরা ইলেকশন করবে, চিকিৎসকরা ইলেকশন করবে, প্রকৌশলীরা ইলেকশন করবে, কৃষিবিদরা ইলেকশন করবে, যে কোনো পেশাজীবী লোক অবশ্যই ইলেকশন করতে পারবে। এবং আপনার প্রশ্নটা হলো যে দেশের জনগণের কল্যাণের জন্য তার ভিতরে দেশপ্রেম আছে কিনা, তার মন মানসিকতা কি, তার ক্যারেক্টার কি, সেটা জনগণ ডিসাইড করবে। সুজনের সম্পাদক বলেছেন যে ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি আছে, সেটা ইলেকশন করতে যাবে, অনেকে বিনিয়োগ মনে করছেন, ইলেকশন করতে যাবে, সেখানে বিনিয়োগ জনগণ ডিসাইড করবে যে এই লোক কোন ধরনের ব্যবসায়ী, কোন ধরনের রাজনীতিবিদ, কোন ধরনের লোক, সেটা পিপল উইল টেক ডিসিশন। জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাচনের মাধ্যমে যে এই লোকটা কি আপনার জনদরদি, এ কি জনকল্যাণমুখী রাজনীতি করে, এর ভিতরে কি মানবিক আচরণ আছে, তার ভিতরে মানবতাবোধ আছে। জনগণের উপরে সব সিদ্ধান্ত করবে। এখানে আপনাকে সব পেশার লোকজনই ইলেকশন করার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, আমি মনে করি। এটা ব্যবসা হলে ব্যবসায়ীদেরকে ঠিক নেগেটিভ ভাবে না দেখে, ব্যবসা থাকলে পরে কেন ইলেকশন করতে পারবে না? ব্যবসা থাকলে নির্বাচন করতে পারবে, কিন্তু রাজনীতিকে আসলে যখন আমরা বিনিয়োগের একটি জায়গা মনে করছি, ক্ষমতার সাথে জাদুর কাঠি আছে কিনা সেটি মনে করছি, সেটি কতখানি যুক্তিযুক্ত? শুধু আসলে নিজেদের মুনাফা লাভের আশায় কিংবা নীতি নির্ধারকদের খুব কাছাকাছি চলে যাবার যে আশা আসলে ব্যবসায়ীরা রাজনীতিতে নামছেন, সেই ধরনের ব্যবসায়ীদেরকে আসলে আমরা ছেকে বের করতে পারবো কিনা সেই প্রশ্নটা অনেক রাজনীতিবিদও দেখেছি আমরা মুনাফা লাভ করেছে, তারা নেতা হয়ে মন্ত্রী হয়ে অনেক প্রকৃত রাজনীতিবিদও মুনাফা লাভ করেছে। এই জায়গার আলোচনায় আসবো। জিপেত ইস্পাত নিবেদিত রাজকান্থ থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
জি25 প্রতিনিধিত রাজকাহন দেখছেন। মুজিবুর রহমান মঞ্জু, আপনি বলছিলেন যে ব্যবসায়ীরা রাজনীতিতে আসবেন, সেখানে আসলে হয়তো অনেকেরই দ্বিমত নেই, কিন্তু ব্যবসায়ীরা রাজনীতিকে নিজেদের স্বার্থে কেন ব্যবহার করছেন সেটি নিয়ে তো মূল সমালোচনার জায়গাটা। ব্যবসায়ী যারা রাজনীতিবিদ আছেন, বিশেষজ্ঞরা মনে করছেন তারা যদি আগের মতো অর্থাৎ বিগত এই 16-17 বছরের মতো জনগণের বিপক্ষে দাঁড়িয়ে শুধু নিজেদের স্বার্থের চিন্তা করেন, সেক্ষেত্রে অভ্যুত্থানের মতন পরিস্থিতি হয়তো আবারও তৈরি হতে পারে। সেই সম্ভাবনার সামনের দিনেও আছে বলে কি মনে করেন? হ্যাঁ, আমি অবশ্যই মনে করি। প্রথম কথা হচ্ছে যে দেখেন, ব্যবসায়ীরা রাজনীতিকে সাহায্য করেন, এটা যুগ যুগ ধরে আমরা দেখেছি। আমাদের যত রাজনৈতিক দলই আছে তাদেরকে মূল যারা ডোনার তারা কিন্তু ব্যবসায়ী, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ব্যবসায়ীরা কেন ডোনেট করেন, স্বার্থটা কি? এখানে 2 শ্রেণীর ব্যবসায়ী আছে। একটা হচ্ছে নিঃস্বার্থভাবে করেন, উনি ওই দলকে সাপোর্ট করেন, ওই দলের ওয়েল উইশার এটা। আর কিছু ব্যবসায়ী আছেন, উনি হয়তো কোনো ব্যবসায়ীকে আপনি দেখবেন বাংলাদেশের, তারা সব দলকেই সাপোর্ট করে। সে সব দলের সময় সে এক ধরনের সুবিধা পেতে চায়, সে এক ধরনের সুবিধা নিতে চায়। বাংলাদেশে অন্তত 20 থেকে 30 জন ব্যবসায়ী আপনি বলতে পারবো যারা কম বেশি সব দলকে তারা মানে নানা ধরনের সাহায্য করেন এবং এটার বিনিময়ে তাদের একটা স্বার্থ থাকে। এখন প্রশ্ন হচ্ছে দলীয় ব্যবসায়ী যারা আছেন, যেমন আমি তো বললাম যে আমি যদি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি একটা লিস্ট করেন, আপনি দেখবেন এই এমপিদের মধ্যে একটা বিরাট, যেমন আমি বলি, আপনি তো বারবার বলছেন যে ব্যবসায়ীরা কেন রাজনীতিবিদ হয়। আরে রাজনীতি করার পরে যে ব্যবসায়ী হয়েছে সেটার তো কোনো ডাটা আমাদের কাছে নাই। ধরেন আমানুল্লাহ আমান, এই যে ওনারা সমসাময়িক, আমানুল্লাহ আমানের এখন পেশা কি? আপনি দেখবেন উনি ব্যবসায়ী, ওনার অনেক প্রপার্টি হয়েছে, পলিটিক্স থেকে ব্যবসায়ী হয়েছেন। এই ধরনের মাহমুদুর রহমান মান্না পলিটিক্যাল পার্টি করেছেন, রাজনীতিক নেতা ছিলেন, ব্যবসায়ী। আসম আব্দুর রব, ওনার প্রপার্টি হয়েছে, ওনার বিজনেস আছে, বিজনেস থেকে উনি ইনকাম হয়, ওনার ফ্যামিলি চলে, উনি দল চালান, নানা ধরনের ব্যাপার থাকে। এই ধরনের অনেক আপনি আলোচনা করতে পারেন। নূর আলম সিদ্দিকী তো মিলিয়নিয়ার, তাই না? তো এখন কথা হচ্ছে যে দুটো জিনিস, একটা হচ্ছে শুধু যে আপনি ব্যবসায়ীদের দোষ দিচ্ছেন, এটা তো আছেই, রাজনীতিবিদদেরও তো দোষ আছে। তারা যে ব্যবসায়ী হয়ে উঠছেন, তাদের যে আয়ের সাথে ব্যয়ের মিল নাই বা নানা ধরনের কথা আছে, এইটা একটা সামগ্রিক সংকট। আমি যেটা মনে করি যে আপনি যে কথাটা বলেছেন, যে দেখেন গতবার আমরা দেখেছি ব্যবসায়ীরা শেখ হাসিনার ফেসিবাদে তারা এক ধরনের ঘি ঢেলেছেন, আগুনে ঘি ঢেলেছেন বা পেট্রোল সাপ্লাই দিয়েছেন। তাদেরকে আমরা এখন দেখতে পাচ্ছি তারা নানা রকমের মানে ইস্যু নিয়ে তারা কথা বলছেন। হ্যাঁ, অসুবিধা নাই, তারা কথা বলবেন, কিন্তু তাদের উচিত তাদের অতীত কর্মকাণ্ডের বিষয়টাকে স্বীকার করা। আবার অনেকে এই অভিযোগও করছেন রিন হোসেন প্রিন্স যে টাকা দিয়ে আসলে মনোনয়ন কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা, সেটি নিঃসন্দেহে গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত। সেই অশনি সংকেত থেকে যেমন আমাদের বেরিয়ে আসতে হবে, তেমনি রাজনৈতিক নেতৃবৃন্দের উপর পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না জনগণ, সে কারণে ব্যবসায়ীদের দিকে ঝুঁকছেন, সেরকম আলোচনাও কিন্তু আছে একটা। সেই কোনটিকে আসলে আপনি বিশেষভাবে বলতে চাচ্ছেন? খুব কঠিন শব্দ বলি, অল্প সময় বলা কঠিন বলেও বলছি। শুনেন, প্রথম নির্ভর করে আপনি যে কোনো লোক যে করলো তিনি কোন দলের প্রতিনিধিত্ব করতেছেন, সেই দলের লক্ষ্য উদ্দেশ্য কি। পার্লামেন্টে একটা লোক গেলেন, তিনি কি, আমি একটু সাইড করে রাখি তিনি কোন ব্যবসায়ী না অন্য কিছু, ওই দলটা যদি সাধারণ মানুষের স্বার্থের নীতি প্রণয়ন করতে চায় তাহলে উনি কিন্তু ওই ভূমিকা রাখবেন, কিন্তু ওই দলটা যদি হয় ব্যবসায়ীর স্বার্থে নীতি প্রণয়ন করবেন তাহলে তিনি ওই ভূমিকা রাখবেন। এইটাই হচ্ছে আসলে ফান্ডামেন্টাল বিষয়। আমি পার্লামেন্ট নিয়ে যখন আলোচনা সেটা বলি, তাহলে দাঁড়াচ্ছে কি, আমি যদি রাজনীতিটাই একটা বড় ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট থেকে অনেক বেশি আয় হবে, এইটাকে যদি বাতিল করা যায়, আপনি রাজনীতিটা যদি আখের গোছানোর জায়গা না করা যায়, তাহলে আপনি দেখবেন এই যে ব্যবসায়ীরা রাজনীতিতে এসে প্রভাব বিস্তার করছে, যে কারণেই তো কথা উঠছে, অথবা রাজনীতিবিদ ব্যবসায়ী হয়ে উঠছে তার জনকল্যাণের কাজ বাদ দিয়ে, যার জন্য তো আলোচনা হচ্ছে, এই জায়গাটা আমরা কমাতে পারবো। কিন্তু সেই জন্য আমি এই যে আগের পার্টেও বললাম যে আপনি পার্লামেন্ট নির্বাচন বা যারা নির্বাচিত হবে, ধরেন 5 বছর নির্বাচিত হলো, তার কাজটা কি? পার্লামেন্টের কাজ করে। আপনি ওই সময় ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন, করতে পারবে না। ওই সময় আইন প্রণয়ন সহ অন্যান্য কাজ করবে, দলের এই কাজগুলো করবে, এবং তার পক্ষ হয়ে কোনো সুবিধাভোগী কোনোভাবে করতে পারবে না। আমরা বিগত দিনে পার্লামেন্টে কী দেখেছি, আগে আমি এই যে কী বলে আমির ভোট, রাতের ভোট বাদ দেন, আমরা দেখছি না পার্লামেন্ট মেম্বার ওই পার্লামেন্ট থেকে যে সচিবালয়ে বসে থাকে, দেন দরবার দালালি করা এই কাজগুলোই করে। আপনি আরো একটা বিষয় আছে প্রিন্স ভাই, যেটা আমি যোগ করে, সরি, সেটা হচ্ছে যে এই যে যারা নানা ধরনের কমেন্ট করছেন বা নানা ধরনের গবেষণা তথ্য দিচ্ছেন, খুবই কারেক্টলি তারা বলছেন সিভিল সোসাইটির লোক হিসেবে,
কিন্তু এই ধরনের সৎ ভালো মানুষগুলো কেন রাজনীতিতে না সেটা তো অন্য আলোচনা, সেটা তো ওনাদেরও তো রাজনীতিতে না, আসা ওটা উচিত। যদি বলেন আমি একটা প্রসঙ্গক্রমে খালি বলে দিই, এগুলো এনাদের ভিন্ন উদ্দেশ্য আছে, এগুলো প্রধান উদ্দেশ্য এটা পরিষ্কার করে বলে দিই, কারণ বাংলাদেশ ছোট, সবাইকে চিনি, এনাদের মূল লক্ষ্য হচ্ছে বিরাজনীতিকরণ করা, না, সেই আর এখানে আজকে কোনো আবার জায়গায় সেই ফান্ড পায়, 11 সেই আজকে ফান্ড আবার দিয়ে জ্ঞান দেয়, বিরাজনীতিকরণের আলোচনায় ওইটা না। না কিন্তু যাই। আমার কথাটা কংক্রিট হচ্ছে আপনি রাজনীতি জনকল্যাণমুখী করেন এবং এইটা নিশ্চয়ই, কোনো সেই জনকল্যাণের মানে জায়গাটাই আসি। ব্যবসায়ী কোনো নাজিমুদ্দিন আলম- ইনভেস্টমেন্ট, রাজনীতি কোনো ইনভেস্টমেন্ট হবে না, জি, আপনি- এইখান থেকে তুলে আনতে পারলেই কেবলমাত্র আমি আপনার আনতে সঙ্গে পারবেন। ছাত্র আপনি জীবনে তো দেখেন- রাজনীতি করেছেন, আপনি নিজে ডাকসুর নির্বাচনও করেছেন এবং পাশাপাশি আপনি নিজেও আসলে ব্যবসা করছেন, কিন্তু আমরা বলছি না যে ব্যবসায়ীরা কেন নির্বাচনে আসছেন, ব্যবসায়ীদের আধিক্য কেন থাকছে এবং ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কেন আসলে নির্বাচনটা করছেন, রাজনীতিটা কেন করছেন? সে তো মানসিকতার ব্যাপার আপনার। আপনি দেখেন মন্য সিরামিক আমাদের মানিকগঞ্জ থেকে ইলেকশন করতেছেন রিতা আপা, আমাদের পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি, উনি কিন্তু নির্বাচনও করছেন। মন্য সিরামিকের দেখেন কোনো অর্থ তস্রুপের কোনো ইতিহাস আছে? হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। আকিজ গ্রুপ, একজন তো বাণিজ্য মন্ত্রী বশির সাহেব, তাদের কোনো ব্যবসা করতেছে, বড় ব্যবসায়ী, হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, তাদের তো কোনো এরকম বদনাম পাই না, আমরা শুনিও না। কিন্তু অনেকের বিতর্কিত অর্থ তসরুপ এবং দেউলিয়া ঘোষণা করে তারপরে ইয়ে করেছে এবং অর্থ ইনস্টলমেন্ট দিচ্ছে না, ঋণ খেলাপি হচ্ছে। তো তারা আবার গত প্রধানমন্ত্রীর সেই সাবেক অবৈধ প্রধানমন্ত্রীর খুব কাছে ছিল সালমান এফ রহমান, তার সম্পর্কে তো আমরা জানি। তো এখন এই ধরনের মেন্টালিটির যারা জনগণের টাকা অর্থ লুটপাট করে ব্যাংক থেকে, এস আলম তার কথা শুনছি আমরা, ব্যাংকের টাকার পয়সা সব লুটপাট করছে। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো এই সমস্ত চিহ্নিত ব্যবসায়ীদের নিয়ে অনেক প্রশ্ন আছে। সেখানেই প্রশ্নটা, এই ধরনের ব্যবসায়ীদের আধিক্য যদি বাড়ে সংসদে, সেক্ষেত্রে পরিণতিটা আসলে কি এই জন্য আমাদের পলিটিশিয়ান যিনি আমাদের রাজনীতিবিদদের খুব সতর্ক থাকতে হবে, যিনি আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করবেন এবং দেশের যে আইনের শাসন এবং বিচার বিভাগ এবং একটা ডেমোক্রেটিক জবাবদিহিমূলক সরকার, একটা পার্লামেন্ট, শক্তিশালী গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যদি হয় তখন আপনার এই সমস্ত লোক যারা অসাধু ব্যবসায়ী, অসাধু পলিটিশিয়ান এবং চাঁদাবাজ, দখলবাজ, এগুলো সব নিয়ন্ত্রণে আসবে। আমার জনগণকে ডিসিশন নিতে হবে, আমার সে বিশ্বাস কাকে পাঠাবে। পার্লামেন্টে আপনি যখন একটা নির্বাচিত পার্লামেন্ট থাকবে, জবাবদিহিমূলক সরকার থাকবে, প্রত্যেকে জবাব দিতে হবে। মনে করেন এক জায়গায় এক পলিটিশিয়ান, এক এমপি অবৈধ কাজ করতেছে, অবৈধ দখল করতেছে, এখন যে মিডিয়ার যুগ, সব কিছু প্রকাশ হয়ে যাবে, তো আর তার মুখোশ খুলে দিতে হবে এবং সেখানে পার্লামেন্টে আলোচনা হবে। তখন তাকে অ্যাকিউজ করতে হবে, তখন গভর্নমেন্ট বা পার্টি বলেন যে পার্টি তাকে সাপোর্ট করতে পারবে না, তাকে রিফিউজ করতে হবে, তাকে এক্সপেল করতে হবে, সেই জায়গাগুলো, তাকে সেই এক্সপেল করতে দায়ভারগুলো হবে। আসলে রাজনৈতিক এই দায়ভার দলগুলোরও রাজনীতিবিদ নিতে হবে, দল নেবে না। রাজনৈতিক দলেরও কিন্তু আমি নিতে বলি হবে, যাতে জনগণকে সেই- নিতে হবে। জনগণ কি ব্যবসায়ীকে ভোট দেবে? হ্যাঁ। না সেই প্রকৃত দলগুলোতে রাজনীতি এমন জনগণের কোনো পক্ষে না তাকে দেয় ভোট যারা দেবে? আসলে ব্যবসাকে রাজনীতিতে পরিণত আপনি করবে, দেখেন আমাদের রাজনীতিকে দলের যারা ব্যবসায় অসৎ পরিণত করবে। কাজ করেছে ইতিমধ্যে, আমরা ক্ষমতায় নাই কিন্তু দল থেকে বহিষ্কার করছে, জি, আমরা ডিজয়েন করতেছি। নো, সেই No more পরিবর্তনটাই আমরা BNP দেখতে চাই। নাজিমুদ্দিন আলম, রহিন হোসেন প্রিন্স, মুজিবুর রহমান মঞ্জু, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 বাতিভিত্তিত রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।